নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এখনকার ডক্টর প্লাসের অনুষ্ঠান। ডক্টর প্লাস মানেই সুস্বাস্থ্য এবং সৌন্দর্যের সাথী। ডক্টর প্লাস মানুষকে কিভাবে ভালো থাকতে হয়, মানুষকে কিভাবে ভালো রাখতে হয় সেদিকে সব সময় খেয়াল রাখেন। আপনাদের সবাইকে স্বাগত আরও একবার জানাই। অনেক সময় আমরা রাস্তায় ঘাটে চলতে গেলে বিভিন্ন মানুষকে দেখতে পাই যে তাদের হঠাৎ করে আচরণে কিছু পরিবর্তন চলে এসেছে, এবং যে মানুষটিকে আমরা যেভাবে চিনতাম হঠাৎ করে দেখতে পাচ্ছি তার কিছু এমন লক্ষণ যেটা সত্যি লক্ষণীয়, মানে তার সাথে অন্য অন্য বিষয়গুলো আমরা যেন মেলাতে পারি না। হঠাৎ করে বুঝতে পারছি যে তার মানসিক নানা রকম পরিবর্তন এসেছে। আমরা বলি মানসিক ভারসাম্যহীন। কিংবা বহু মানুষ রয়েছেন যাদের খুব মাথা যন্ত্রণা করছে, মাথা ব্যথার কারণ আমরা জানি না। প্রথমে কারণ জানতে পারলে তবেই তার সমাধান আছে। আজকের যে বিশেষ বিষয়, আজকে আমাদের টপিকটাই হলো হেডেক এবং এপিলেপসি। দুটো বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং দুটোই খুব গুরুত্বপূর্ণ। এই বিষয়ে আলোকপাত করার জন্য আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন ডক্টর নীলাদ্রি সরকার, প্রফেসর অফ মেডিসিন ফ্রম এসএসকেএম হসপিটাল। প্রথমেই স্বাগত জানাবো ডক্টরকে। স্বাগত ডক্টর। আমাদের বহু মানুষ আমরা কিন্তু হেডেকে পড়ি, মানে আমরা মাথা ব্যথা বুঝতে পারি, আমাদের যে মাথা আছে সঙ্গে আমরা খেয়ালই করি না। কিন্তু যখন দেখছি মাথা যন্ত্রণা করছে, খুব কষ্ট হচ্ছে, চোখ খুলে তাকাতে পারছি না, তখন বুঝতে পারি যে না, আমার এখন মাথা যন্ত্রণা করছে। তো এই যে হেডেক নানা কারণে হয়, কারণগুলো ঠিক কি কি? হেডেকের ইম্পর্টেন্ট কারণের মধ্যে আসবে মাইগ্রেন, টেনশন হেডেক, ঠিক আছে, এইগুলোই বেশি কমন। এছাড়া অনেক সময় সাবআরাকনয়েড হেমারেজ থেকে আরম্ভ করে টেম্পোরাল আর্টারাইটিস, আরও অনেক কারণে, ব্রেন টিউমার, বিভিন্ন কারণে হেডেক হতে পারে। তবে কি করে বুঝবেন যে কী কারণে হেডেক হচ্ছে? যদি দেখেন যে আপনার মাথা ব্যথাটা একদিকে করছে, তার আগে গা বমি বমি লাগছে, মাঝে মধ্যেই হচ্ছে, পার্টিকুলারলি মেয়েদের পিরিয়ডের সময় এটা বেশি হয়, তখন সন্দেহ করতে হবে এটা মাইগ্রেন। আর যদি দেখেন যে এটা কন্টিনিউয়াস, এটা ব্যান্ড লাইক হয়ে গেছে, এটা মাথাটা ব্যথা করছে, একদম কন্টিনিউয়াস মাথা ব্যথা করে যাচ্ছে, তাহলে এটা সন্দেহ করতে হবে এটা হয়তো টেনশন হেডেক। মূলত এই দুটোই বেশি কমন। হ্যাঁ, বহু মানুষকে এরকম দেখেছি আমরা, এটা কিন্তু খুব সত্যি। এইবার যে প্রসঙ্গ আসে যে কোনো প্যাথোলজিক্যাল কারণও তো থাকতে পারে ব্যাকে, তো সেক্ষেত্রে যাদের ব্রেন টিউমার, সেই হেডেকটা কিরকম হয়? আদৌ কি হেডেক হয় ব্রেন টিউমার হলে? হ্যাঁ, দেখুন, ব্রেন টিউমারে আপনি কি করে সন্দেহ করবেন? ধরুন কারো দেখা গেল হয়তো ভালোই ছিলেন, হঠাৎ দেখলেন যে খুব মাথা ব্যথা করছে, সকালবেলা উঠে গা বমি করছে, বমি হচ্ছে এবং হেডেকটা আস্তে আস্তে বাড়ছে, তখন সন্দেহ করতে হবে এটা ব্রেন টিউমার হতে পারে। তখন ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করতে হবে। ডাক্তারবাবু তখন সিটি স্ক্যান, এমআরআই এগুলো করতে বলবেন এবং তাতে হয়তো ডায়াগনোসিস হয়ে যাবে কি হয়েছে প্রবলেমটা। বেশ ভালো। মানুষ সচেতন হবেন আপনার এই আনসারের মধ্যে দিয়ে, কারণ আমরা সবসময় মনে করি যে হেডেক মানে কিছু মেডিসিনের সাহায্য নিয়ে আমি আপাতত তো হেডেকটাকে সরিয়ে দিচ্ছি, কিন্তু কন্টিনিউ একটা হেডেক আছে, কন্টিনিউয়াস কিছুদিন পর পর একটা হেডেক ফিরে ফিরে আসে। সেক্ষেত্রে তাদের অবশ্যই সচেতনতা প্রয়োজন। আর দেখা যায় এছাড়াও যে নানা রকম কারণগুলো রয়েছে, তার মধ্যে একটা বড় আমরা জানি যে হঠাৎ করে স্ট্রোক হলো, আমরা ভীষণ কমন বলে থাকি স্ট্রোক হচ্ছে মানুষটার। স্ট্রোকের ক্ষেত্রে যদি কোনো ভেতরে প্রিভিয়াস একটা সাপ্রেসড কন্ডিশনে কোনো সিচুয়েশন থেকে থাকে, সেক্ষেত্রে হেডেক আসতে পারে। হ্যাঁ, স্ট্রোক বলতে আমরা কি বুঝি? সেরিব্রাল ভাস্কুলার অ্যাক্সিডেন্ট, তাতে সেরিব্রাল হেমারেজ হতে পারে, সেরিব্রাল থ্রম্বোসিস হতে পারে, সেরিব্রাল এম্বোলিজম হতে পারে। আর একটা রোগ, তার নাম হচ্ছে সাবআরাকনয়েড হেমারেজ। এই সাবআরাকনয়েড হেমারেজ হয় কি, পেছন দিকে বলে বাস্টিং অক্সিপিটাল হেডেক, সিভিয়ার হেডেক। হঠাৎ তার হঠাৎ প্রচণ্ড মাথা ব্যথা করলো এবং তার হয়তো অজ্ঞান হয়ে যেতে পারেন। বা অনেক সময় যদি হেমারেজ হয়, ব্রেনে হয়তো শিরা ছিঁড়ে গেল, শিরা ছিঁড়ে গিয়ে হেমারেজ হলো, তাতেও এরকম সিভিয়ার হেডেক হতে পারে। তাহলে হেডেক মানেই আমি বলবো যে আপনারা যারা রয়েছেন দর্শকরা এই মুহূর্তে জুড়ে, মাথা যন্ত্রণা এটা একটা কমন ব্যাপার। মাথা যন্ত্রণা হলে আমরা কি কি করব, কি কি করতে পারি সবাই জানি। কেউ বললো একটু মাথাটা টিপে দিলে খুব ভালো লাগছে, কারোর আবার মনে হচ্ছে যে না, একটুখানি চোখ বন্ধ করে শুয়ে থাকি, ভালো হয়ে যাবে। হয়তো কেউ মেডিসিন নিয়ে নিচ্ছেন, আবার কিছুদিন পরে দেখা যাচ্ছে একই রকম ব্যথাটা রেকার করছে, কিন্তু কারণ জানেন না। বছরের পর বছর হয়তো কারোর হেডেক নিয়েই এভাবে চলেছেন, এবার নিজেও অনেক সময় বুঝতে পারছে না কারণটা কি। গ্যাস ফর্ম করেছে, তার থেকেও হেডেক হচ্ছে। কিন্তু এই যে হেডেক হচ্ছে, টেনশন করছেন, আপনার হেডেক হচ্ছে, এর সাথে সাথে কিন্তু কিছু প্যাথোলজিক্যাল কারণ থাকে। যারা রয়েছেন আমাদের সঙ্গে জুড়ে এই মুহূর্তে, তাদের জন্য বলা, হেডেকটা কখনোই কিন্তু হালকাভাবে নেওয়ার জিনিস নয়।
এর পেছনে কিন্তু অনেক এমন বিষয় থাকতে পারে যেটাকে আপনি এখন যদি নজর না দিচ্ছেন, এখন যদি ঠিকঠাক একটা ট্রিটমেন্ট না করছেন, তাহলে বড় রকম কিন্তু একটা ডিজিজের সম্মুখীন আপনি হতে পারেন। আপনাদের প্রোটেক্ট করাই আমাদের কাজ, আমাদের এই অনুষ্ঠানগুলোর মধ্যে দিয়ে, যে কি করে আপনারা নিজেদের প্রোটেকশনকে খুঁজে নিতে পারেন এবং সঠিক সময় কোনো ডক্টরের কাছে গিয়ে একটা পরামর্শ নিতে পারেন। তার কারণেই আমাদের এই অনুষ্ঠান। তাই বলবো, প্রত্যেকটা জিনিস খুব ভালো করে নোট ডাউন করে রাখতে পারেন এবং খেয়াল করতে পারেন নিজের ট্রিটমেন্ট নিজে একেবারেই নয়। এরপরে যে বিষয়টা, যে অনেক রকম আমরা হেডেক দেখতে পাই, কতগুলো টাইপ হয় সাধারণত হেডেকে? প্রথমে যেটা বললাম, মাইগ্রেন একটা হলো হেডেক, আর একটা হচ্ছে টেনশন হেডেক, সাবঅ্যাকুটাল হেমারেজ হেডেক হতে পারে। আর একটা হেডেক হচ্ছে, ধরুন একটা কোনো বয়স্ক মানুষ, ধরুন 50 বছর বা 60 বছর তার বয়স, তার যদি দেখা যায় যে হঠাৎ তার একটা ব্যথা করছে, এখানে চাপ দিয়ে লাগছে এবং তার হয়তো ভিজুয়াল ডিস্টারবেন্স, দেখতে অসুবিধা হচ্ছে, এই যে ধরনের যদি পেইন কখনো হয় বা এরকম ভিজুয়াল ডিস্টারবেন্স হয়, তখন সন্দেহ করতে হবে জায়ান্ট সেল আর্টেরিয়াইটিস বা টেম্পোরাল আর্টেরিয়াইটিস। এটাতে কিন্তু সাডেন ব্লাইন্ডনেস হতে পারে, সেই জন্য এটা খুব তাড়াতাড়ি ডায়াগনোসিস করতে হবে এবং চিকিৎসা খুব তাড়াতাড়ি শুরু করতে হবে। এছাড়াও অনেক সময় মেডিকেশন ওভার ইউজ হেডেক, ধরুন আপনি বারবার ওষুধ খেয়ে যাচ্ছেন, এই যে কিছু ব্যথা হলেই একটা ওষুধ খেয়ে যাচ্ছেন, এই যে বারবার করে ওষুধ খাওয়া, মেডিকেশন ওভার ইউজ হেডেকে, তার থেকে একটা হেডেক হতে পারে। আরও অনেক কারণেই হেডেক হতে পারে। এই হেডেকটা বেসিক্যালি আমরা যেটা ম্যাক্সিমাম পাই সেটা হচ্ছে মাইগ্রেন এবং টেনশন টাইপ হেডেক। মাইগ্রেনের হেডেকে অনেকে যেটা করেন, একটা দুটো ওষুধ খেয়ে বন্ধ করে দেন, কিন্তু সেটা করলে কিন্তু ব্যথা হতেই থাকবে। আমরা যেটা বলি, মাইগ্রেন ডায়াগনোসিস করার পরে আমরা বলি যে আপনি এই প্রোফাইলেকটিক ওষুধগুলো খেতে থাকুন। এই প্রোফাইলেকটিক ওষুধগুলো যদি ঠিকমতো খান, তাহলে দেখবেন মাইগ্রেন হচ্ছে না। আর একটা জিনিস যেটা দেখা গেছে, বুদ্ধিস্ট মঙ্কদের কিন্তু কোনো হেডেক হয় না। যারা মেডিটেশন করেন তাদের কিন্তু খুব হেডেক একদমই খুব কম হয়। কাজে মেডিটেশন করা খুব ইম্পর্টেন্ট। এবং এই টেনশন হেডেকটাও কিন্তু অনেকটাই ইম্প্রুভমেন্ট হয়ে যাবে যদি ঠিকমতো যোগ প্রাণায়াম করা হয়, এবং তার জন্য ওষুধ খেতে হবে। না, আপনি যখন এসেছেন, বেশিরভাগ সময় মানে প্রোগ্রামের মধ্যে দিয়ে মানুষের কাছে যে যোগা এবং মেডিটেশন, এটা খুব গুরুত্বপূর্ণ আজকের সময় দাঁড়িয়ে, লাইফস্টাইলে মানুষকে যেটা যা কিছু ফেস করতে হয় সে সময় দাঁড়িয়ে, এটা খুব ভালো একটা পরামর্শ। ডক্টর, এছাড়াও যে যে নানা টাইপ আছে, ট্রিটমেন্টগুলো কি কি হতে পারে? মাইগ্রেনের যদি ধরা পড়ে, তাহলে মাইগ্রেনের প্রোফাইলেকটিক ওষুধ কিছু আছে, সেই ওষুধগুলো খেতে হবে। এবং মাইগ্রেন অ্যাটাক হলে কি ওষুধ, সুমাট্রিপটান, রিজাট্রিপটান, যে ওষুধগুলো আমরা বলে দিই সেগুলো খেতে হবে। টেনশন টাইপের হেডেকের ওষুধ আছে, সেটা খেয়ে যেতে হবে। যদি তার সাবঅ্যাকুটাল হেমারেজ হয়ে গিয়ে থাকে, তার সাবঅ্যাকুটাল হেমারেজটা ডায়াগনোসিস করতে হবে এবং তার জন্য চিকিৎসা করতে হবে। অনেক সময় তার জন্য এন্ডোভাস্কুলার ক্লিপিং, কয়েলিং করতে হতে পারে। যদি টেম্পোরাল আর্টারাইটিস ধরা পড়ে, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে তাকে কোর্স অফ স্টেরয়েড শুরু করতে হবে। স্টেরয়েড যদি ঠিকমতো টাইমে না দেওয়া হয়, তাহলে তার ব্লাইন্ডনেস হয়ে যেতে পারে। যদি একটা ধরুন এটা সেরিব্রাল হেমারেজ হয়ে গেল, সেরিব্রাল হেমারেজ হয়ে গেলে সেটা তাহলে সিটি স্ক্যান করে দেখতে হবে কতটা হেমারেজ হয়েছে, হেমারেজের সাইডটা কতটা, দরকার লাগলে সার্জারিও করতে হতে পারে। এইভাবে বিভিন্ন হেডেকের অনুযায়ী ডিপেন্ড করছে কী ধরনের হেডেকটা হচ্ছে, সেই অনুযায়ী ম্যানেজমেন্টটা করতে হবে। একদম হেডেকের টাইপ অনুযায়ী ট্রিটমেন্ট, এবং তার জন্য বলা যে নিজের থেকে কোনো রকম মেডিকেশন নয়, এমনকি নিজের মনে হলো যে হ্যাঁ অনেক কিছু বাজারে মেডিসিন পাওয়া যাচ্ছে, যেটা খেয়ে আপনি উপকার পেয়েছেন, একবার হেডেকটা কমে গেছে, সাপ্রেসড হয়ে গেছে, 2বার 3বার 4বার 5বার এরকম যদি কন্টিনিউ হতে থাকে দিনে দিনে, তখন অবশ্যই একজন প্রপার আপনাকে গাইডলাইন দিতে পারে এমন একজন ফিজিশিয়ানের পরামর্শ নিয়ে আপনি অবশ্যই ট্রিটমেন্ট নিন, কারণ এর পেছনে অনেকগুলো কারণ তো থাকতেই পারে। আমাদের আজকে আরও একটি টপিক রয়েছে, যেটা হচ্ছে এপিলেপসি, এবং এপিলেপসি সংক্রান্ত বিষয়ে মানুষের বহুদিনের বহু কোয়ারিজ রয়েছে। প্রথমেই আসবো ডক্টরের কাছে, জেনে নেব যে এপিলেপসিটা আসলে কি এবং কত ধরনের দেখতে পাই আমরা। এটা হচ্ছে আনপ্রোভোকড সিজার্স। যদি ধরুন দেখা গেল কারোর হঠাৎ একটা খিঁচুনি শুরু হয়ে গেল, হ্যাঁ, তখন আমরা সেটাকে বলি আনপ্রোভোকড সিজার। যদি কখনো কারোর হয়, সেটাকে আমরা বলি এপিলেপসি। এই এপিলেপসি বিভিন্ন টাইপ আছে। একটা গ্র্যান্ড মল এপিলেপসি আছে, জেনারেলাইজড আছে, ক্রনিক আছে, টোনিক আছে, ক্রনিক আছে, অনেক সময় ফোকাল এপিলেপসি আছে, বিভিন্ন ধরনের টাইপ আছে। আপনারা হয়তো অনেকেই লক্ষ্য করে থাকবেন, হয়তো রাস্তাঘাট দেখবেন কারো হয়তো এরকম করে খিঁচুনি হচ্ছে, তার মুখ দিয়ে গেঁজা বেরোচ্ছে, হয়তো কেউ তাকে জুতো শোকাচ্ছেন, এই সমস্ত করছেন। এই যে এপিলেপসি যেটা হচ্ছে, এপিলেপসি কিন্তু চিকিৎসা ঠিকমতো করতে হবে, তা না হলে কিন্তু বারবার এটা হতে থাকবে। এই বিভিন্ন ধরনের টাইপ আছে এপিলেপসি, সেই জন্য আমরা যখনই এরকম কারোর হয়, তখন আমরা তাকে একটা এমআরআই করতে বলি, এপিলেপসি প্রোটোকল, ইইজি করতে বলি, এবং তাকে আমরা ওষুধ খেতে বলি। আমরা বলে দিই যে আপনি ওষুধটা কন্টিনিউ করবেন, ওষুধটা বন্ধ করবেন না। অনেকেই যেটা করেন, কিছুদিন খেয়ে ওষুধটা বন্ধ করে দেন, তারপরে তো এপিলেপসিটা আবার বেড়ে যেতে পারে। কিন্তু এটা করলে চলবে না। যতবার এরকম এপিলেপটিক অ্যাটাক হবে, তখন কিন্তু ব্রেনের অনেক ক্ষতি হয়। একদম বারবার একই প্রবলেম ফেস করছেন, অথচ ট্রিটমেন্ট না করে বসে আছেন, আপনি বুঝতে পারছেন না কি করবেন। সেই জন্য রয়েছে ডক্টর প্লাস,
বিরাটি মিনি বাস স্ট্যান্ডের ঠিক অপোজিটে সেখানে রয়েছেন ডক্টর নীলাদ্রি সরকারও। আপনি চলে আসতে পারেন আপনার ট্রিটমেন্টের জন্য। একটা প্রপার গাইডলাইনের মধ্যে দিয়ে আপনি একটা ভালো ট্রিটমেন্ট পাবেন অবশ্যই, যেখানে দাঁড়িয়ে আপনার কিন্তু সমস্যাটাকে নিয়ে বেশি দিন আর সাফার করতে হবে না। তার জন্য যোগাযোগ করবেন টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে। কিভাবে আসতে হবে পুরো গাইডলাইন আপনি পেয়ে যাবেন। আমাদের এই যে এপিলেপসির টাইপগুলো আমরা নানা রকম শুনলাম, কিন্তু এর কারণ কি? হঠাৎ করে দেখছি একটা মানুষ দিব্যি সুস্থ ছিল, সুস্থ সবল ভালো মানুষ, আদতে কোনোদিনও হয়তো এমন কিছু লক্ষণ দেখা যায়নি, হঠাৎ করে তার একটা খিঁচুনি শুরু হলো। এগুলো কেন হয়? এটা অনেক সময় কি হয়, ধরুন জন্মের সময় কারোর একটা বার্থ অ্যাসফিক্সিয়া হতে পারে। ধরুন অনেকক্ষণ পরে সেই বাচ্চাটা কাঁদলো, তার ফলে কি হলো, তার একটা ব্রেনে একটা স্কার থেকে গেল। বা ধরুন কারোর একটা ছোটোবেলায় একটা হেড ইঞ্জুরি হলো, মাথায় চোট লাগলো, তার ফলে একটা স্কার থেকে গেল। পরবর্তীকালে সেখান থেকে দেখা যাচ্ছে তার একটা খিঁচুনি শুরু হয়ে গেছে। বা হয়তো কনজেনিটাল কোনো অ্যাবনর্মালিটিস থাকলো, সেখান থেকে হতে পারে। যদি কোনো বড় বয়সে একটু বয়স্ক মানুষদেরকে এরকম হঠাৎ এরকম হয়, তাহলে সন্দেহ করতে হবে হয়তো এটা কোনো ব্রেন টিউমারও হতে পারে। সেই জন্য পুরোটা ইভালুয়েট করে দেখতে হবে, হিস্ট্রি নিতে হবে, তার কি হিস্ট্রি আছে, তার কোনো প্রবলেম ছিল কি না, বার্থের পরে কোনো কতক্ষণ পরে বাচ্চাটা কেঁদেছিল, তার জন্মের পরে ডেভেলপমেন্টটা কেমন হয়েছিল, মাইলস্টোন কেমন ছিল, এবং তার থ্রু আউট একদম হিস্ট্রি নিয়ে দেখতে হবে কবে শুরু হলো, কিভাবে শুরু হলো। ব্যাপারটা যদি পুরোপুরি হিস্ট্রি নেওয়া যায় এবং এক্সামিনেশন করা যায়, এবং আমরা যে ইনভেস্টিগেশন যেটা বললাম, ইইজি, এমআরআই প্রোটোকল, এপিলেপসি প্রোটোকল, তাহলে এটা ডায়াগনোসিস হয়ে যায়। চিলড্রেনদের মধ্যে কত রকম আমরা এই এপিলেপসিটা দেখতে পাই? চিলড্রেনের মধ্যে অনেক সময় দেখবেন বাচ্চাকে একটা পেটিট বল এপিলেপসি বলে একটা আছে। পেটিট বলে হয়তো দেখলেন বাচ্চাটা কিছুক্ষণ জন্য হয়তো স্টেয়ারিং লুক হয়ে গেল, হঠাৎ অন্যমনস্ক হয়ে যাচ্ছে। বা অনেক সময় দেখা গেল তার একটা মায়োক্লোনাস হচ্ছে। ছোটবেলায় হয়তো তার মিজলস হয়েছিল, পরবর্তীকালে দেখা যাচ্ছে তারা আস্তে আস্তে স্কুলের পারফরমেন্সটা খারাপ হয়ে যাচ্ছে। এটা হতে পারে একটা সাব অ্যাকিউট স্ক্লেরোজিং প্যানএনকেফালাইটিস হতে পারে, এসএসপি হতে পারে, এবং তার একটা মায়োক্লোনাস এরকম একটা জার্কি মুভমেন্ট হতে পারে। বা অনেক সময় তার একটা জেনারেলাইজ টোনিক ক্লোনিক সিজারও হতে পারে। বা এটা হঠাৎ এরকম এটাকে বলে সালাম অ্যাটাক, এই সালাম অ্যাটাক হতে পারে। বিভিন্ন ধরনের এপিলেপসি বাচ্চাদেরও হতে পারে। একটা মানুষ যে কোনো বয়সে, মানে একটা ছোটবেলায়ও যেমন হতে পারে, একটা সময় একটা স্টেজ পার করলো, তখন দেখা গেল তার মধ্যে বেশ কিছু লক্ষণ আমরা দেখতে পাচ্ছি হঠাৎ করে, এবং সে নানা রকম খিঁচুনি যেমন হচ্ছে, সেই সঙ্গে তো যেহেতু একটা নার্ভের কারণেই হচ্ছে, নানা রকম দেখা যাচ্ছে তার অ্যাক্টিভিটিসে একটা চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি হঠাৎ করে। তো সেক্ষেত্রে কি কি ইনভেস্টিগেশন করা উচিত? ইনভেস্টিগেশনের মাধ্যমে কি করে বোঝা যায় যে পেশেন্টার এপিলেপসি হয়েছে? অনেক সময় কি হয়, ধরুন কারোর একটা কোনো কারণে একটা সোডিয়ামটা ফল করে গেল, হাইপোন্যাট্রিমিয়া হলো। এরকম সিভিয়ার হাইপোন্যাট্রিমিয়া হলে অনেক সময় কনভার্জন খিঁচুনি হতে পারে। কাজে এটা থরলি ইভালুয়েট করে দেখতে হবে, তার সিরাম কেমিস্ট্রি দেখতে হবে, তার ব্লাড ইনভেস্টিগেশন করে দেখতে হবে, তার ইজি করতে হবে, এমআরআই করতে হবে, করে ডায়াগনোসিস করতে হবে যে কেন হচ্ছে ব্যাপারটা, তার খিঁচুনিটা কেন হচ্ছে। খিঁচুনি এপিলেপসি ধরা পড়লে তাকে তার চিকিৎসা শুরু করতে হবে, এবং ডাক্তারবাবু যেভাবে বলবে সেভাবে তাকে ওষুধ খেয়ে যেতে হবে। মানে আপনি বলছেন ডক্টর যে একজন এপিলেপটিক পেশেন্ট যে রয়েছে তার ক্ষেত্রে ড্রাগের মাধ্যমেও ঠিক হয়ে যেতে পারে। কোন বয়সে সাধারণত বা কোন স্টেজে এপিলেপসি ধরা পড়লে যে সে এপিলেপসি অ্যাকচুয়ালি তার, এবং তারপরে সাধারণত কতদিন মেডিসিনটা খেতে হয়, কিসের উপর ডিপেন্ড করে এটা ঠিক হচ্ছে? আমরা যদি দেখি এটা, ধরুন যেটাকে বলছিলাম আনপ্রোভোকড সিজার হচ্ছে, মাঝে মধ্যেই হচ্ছে, রেকার করছে, তখন আমরা সেটাকে বলি এপিলেপসি, এবং সেটা দেখা গেল ইজি করে এবং এমআরআই করে তার কনফার্ম হলো যে এপিলেপসি হয়েছে। এবার এপিলেপসি হলে সাধারণত আমরা বলি মিনিমাম একটা 2 বছরের একটা কোর্স, 2 বছর তাকে ওষুধ খেয়ে যেতে হবে। এই ওষুধ ডাক্তারবাবু যেভাবে বলবেন সেটা খেয়ে যেতে হবে। যদি 2 বছরের মধ্যে তার কোনো এপিলেপসি না হয়, তাহলে এটা আমরা আস্তে আস্তে এটা গ্র্যাজুয়ালি উইথড্র করে নিই। উইথড্র করার সময় যদি আবার একটা এপিলেপটিক অ্যাটাক হয়, তাহলে কিন্তু আবার আরও 2-3 বছর আরও খেয়ে যেতে হবে। এইভাবে মোটামুটি যদি কারোর 2 বছরের মধ্যে কোনো এপিলেপটিক অ্যাটাক না হয়, তাহলে আস্তে 2 বছর পরে আস্তে এটা বন্ধ করে দেওয়া হয়। কিন্তু যদি উইথড্র করার সময় আবার হয়, তাহলে আবার আরও 2 বছর এক্সটেন্ড করতে হবে, 2-3 বছর। এইভাবে মোটামুটি ডাক্তারবাবু পরামর্শ মতো থাকলে ডাক্তারবাবু আপনাকে আস্তে গাইড করে দেবেন, এবং আপনার ওষুধটা কখন বন্ধ করতে হবে ডাক্তারবাবু বলে দেবেন। আচ্ছা, একজন পেশেন্ট যে এপিলেপসি অলরেডি তার রয়েছে, তার তো নানা রকম অ্যাক্টিভিটি হতে পারে। মেন্টালি যেহেতু একটা ডিসব্যালেন্স কন্ডিশন রয়েছে, সে নানা রকম অ্যাক্টিভিটি হতে পারে। তো কোন স্টেজে তাকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া উচিত? কারণ একটা মানুষ দেখছে যে এখনকার সময় দাঁড়িয়ে অনেকে ডিপ্রেসড একটা পেশেন্ট থাকে, সেও দেখা যায় যে একটা সময় সে নানা রকম মেন্টালি ডিস্টারবেন্সের জন্য অনেক রকম অ্যাক্টিভিটি করছে। আর কোনটা এপিলেপসি আলাদা করে সে বুঝবে? হ্যাঁ, এই জন্য যেটা করতে আমরা যেটা বলি, ধরুন কারোর একটা
অনেক সময় সাইকোলজিক্যাল সমস্যা থেকে হতে পারে একটা। আমরা যেটা বলি, আপনার এখন সকলের কাছেই মোবাইল ফোন আছে, আপনারা একটা ভিডিও করে রাখবেন, যে সময় অ্যাটাকটা হবে ওই সময় একটা ভিডিও করে রাখবেন। এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। ডাক্তারবাবুকে ওই ভিডিওটা দেখালে ডাক্তারবাবু বুঝতে পারবেন এটা এপিলেপটিক অ্যাটাক হচ্ছে না এটা অন্য কোনো ফাংশনাল কিছু হচ্ছে। তারপরে কি করতে হবে, ডাক্তারবাবু হয়তো আপনাকে বললেন ইজি করুন, এমআরআই করুন, এবং এটা যদি ডাক্তারবাবু ডায়াগনোসিস যদি করেন যে এটা এপিলেপসি হয়েছে, তখন ডাক্তারবাবু আপনাকে ওষুধ দেবেন এবং ওষুধটা কন্টিনিউ করতে হবে। এই ওষুধটা কিন্তু মাঝে মধ্যে যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে কিন্তু আবার এপিলেপটিক অ্যাটাক হতে পারে, এবং আন্ডারলাইন কী কারণে এপিলেপসি হয়েছে সেটা দেখে নিতে হবে। কিছু কিছু ক্ষেত্রে হয়তো এপিলেপসি দেখা গেল কিছু রেসপন্ড করছে না, যেমনি কমপ্লেক্স পার্সিয়াল সিজার যেটা আছে, ধরুন এটা তার কিছু কিছু অ্যাবনর্মালিটিস হয়, এমনি দেজাভু ফলে একটা ফেনোমেনন, দেজাভু বা জামাইভু। দেজাভু মানে কি, আই ডোন্ট নো, মানে সে নর্মাল পার্সন যে সারাউন্ডিংস বলবে আমি চিনি না। আর আরেকটা হচ্ছে জামাইভু, তার মানে হচ্ছে অচেনা মানুষকে বলবে হ্যাঁ আমি চিনি। এরকম একটা পিকুলিয়ার একটা সেন্সেশন হতে পারে, ফিলিং হতে পারে, এগুলো হচ্ছে কমপ্লেক্স পার্সিয়াল সিজার। তখন সে সমস্ত ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে সার্জারি করতে হতে পারে। আচ্ছা, সার্জারির মাধ্যমে এপিলেপসি কখনো সার্জারি মানে দরকার হতে পারে? বেশ। আচ্ছা ডক্টর, সার্জারি সাধারণত এই যে একটা কেস বললেন যে এক্ষেত্রে সার্জারি কোন স্টেজে গিয়ে সাধারণত এই সার্জিক্যাল মানে প্রসেসটা নেসেসারি হয়? হ্যাঁ, এই যে কমপ্লেক্স পার্সিয়াল সিজার যেটা বলছিলাম, কমপ্লেক্স পার্সিয়াল সিজার কি হচ্ছে, এটা রিফ্র্যাক্টিভ ড্রাগস মানে ওষুধের ঠিকমতো কাজ করছে না। তখন যেটা করা হয়, একটা এমআরআই করা হয়, এফডিজি পেট স্ক্যান করা হয়, দেখা হয় যে ব্রেনের কোন কোন জায়গাটা ফাংশনাল অ্যাবনর্মালিটিস আছে, সেখানে কি করে, তখন সাবপায়াল ডিসেকশন করা হয়, আরও বিভিন্ন ধরনের অপারেশন করা হয়, করে সেটাকে ম্যানেজ করার চেষ্টা করা হয়। এটা কি পুরোপুরি কিউরেবল? হ্যাঁ, তখন অনেক ক্ষেত্রেই কিউরেবল হয়ে যায় এটা। তাও পার্সেন্টেজ কিরকম থাকে সাধারণত আফটার সার্জারি? সার্জারির পরে সাধারণত মোটামুটি দেখা গেছে যে অনেক ক্ষেত্রেই এটা সার্জারি সাকসেসফুল যদি ঠিকমতো করা হয়, তাহলে এটা ডিপেন্ড করছে কোন সার্জন করছেন, তার নিউরোসার্জিক্যাল সেটা তার উপর নির্ভর করছে, অনেক ক্ষেত্রেই এটা কিওর হয়ে যায়। এখন বর্তমান সময় দাঁড়িয়ে যে আমাদের এখানে কিরকম ব্যবস্থা রয়েছে? আমাদের এখানে সমস্ত ব্যবস্থাই আছে। আমাদের যেরকম এসএসকেএম হসপিটালে তার একটা সমস্ত রকম এমআরআই থেকে আরম্ভ করে, তার ডিএসএ থেকে আরম্ভ করে, তার সমস্ত কিছু নিউরোসার্জিক্যাল ইন্টারভেনশন সবই ব্যবস্থা আছে। তার মানে মানুষকে এতটুকু চিন্তা করার কিছু নেই যে আদতে এরকম একটা সিচুয়েশন অনেকদিন থেকে ফেস করছেন। একদমই তাই। এখানে প্রপার ট্রিটমেন্টের ব্যবস্থা আছে, শুধুমাত্র আপনাদের পৌঁছতে হবে সেখানটায়। হ্যাঁ, একদম ট্রিটমেন্ট অ্যাভেলেবেল রয়েছে। আপনারা যদি মনে করছেন কেউ এরকম একটা কন্ডিশন রয়েছে, আপনার এর শিকার এপিলেপসি হয়েছে, এবং কোনো সময় কোনো ডক্টর হয়তো আপনাকে সাজেস্ট করলেন যে হ্যাঁ সার্জারির মধ্যে দিয়ে, সার্জারি প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে, সেক্ষেত্রে সব থেকে আগে যেটা করতে হবে, নিজের ভেতরে যে একটা আতঙ্ক, ভয় যদি জমে থাকে সেটাকে সরাতে হবে। তার কারণ ডক্টর পরিষ্কার কিন্তু বলেই দিলেন যে হ্যাঁ পুরোপুরি কিওর পসিবল, সার্জারি হলেও কিন্তু অনেকটাই, এমনকি ম্যাক্সিমামটাই সম্ভাবনা রয়েছে আপনি আবার একটা নতুন জীবন পেতেই পারেন। তো সেক্ষেত্রে ভয়ের কোনো কারণ এখানে নেই। তো এই পরে যে বিশেষ অবস্থায় মানে রয়েছে বিভিন্ন মানুষ, একটা কোয়েশ্চেন আমার মনে হয় আসবে, বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় একটা এপিলেপটিক পেশেন্ট, তো তিনি যদি একজন ফিমেল, তিনি মা হতে চাইছেন, তো সেক্ষেত্রে তিনি কি মা হতে পারবেন? সে এপিলেপসি রয়েছে তার, এবং যদি তিনি মা হলেন, পরবর্তীকালে বাচ্চার কি কোনো এফেক্ট হতে পারে? সাধারণত আমরা যেটা বলি, কোনো ধরুন কারোর হয়তো এপিলেপসি আছে, আমরা সেই মহিলাকে এমন একটা ওষুধ দিই যেটা থ্রু আউট প্রেগনেন্সি কন্টিনিউ করা যাবে। বা ধরুন কারোর একটা এপিলেপসি কন্ট্রোলে আছে, কিন্তু একটা ওষুধ খাচ্ছেন, তখন সেই ওষুধটা আমরা সাধারণত কন্টিনিউ করি, এবং আমরা চেক করে দেখি তার কোনো কনজেনিটাল কোনো কিছু হওয়ার সম্ভাবনা আছে কি না, এবং সেটা ধরা যায় কিছু কিছু পরীক্ষার মাধ্যমে, সেটা ধরা যায় নিউরাল টিউব ডিফেক্টস এবং অন্যান্য কিছু প্রবলেম আছে কি না। সাধারণত দেখা গেছে যে কিছু কিছু ড্রাগ আমরা যেগুলো ইউজ করি, যেগুলো প্রেগনেন্সি অবস্থাতে সেফ, সেগুলো ইউজ করলে সাধারণত কিছু খুব একটা অসুবিধা হয় না। তার মানে এপিলেপসিটা যতটা আতঙ্ক মানুষের মধ্যে তৈরি করে, অতটা আতঙ্কিত হওয়ার কিছুই নেই। এবার বিভিন্ন ক্ষেত্রে দেখা যায়, আচ্ছা আর একটা কথা, কাদের মধ্যে সম্ভাবনাটা অনেক বেশি থাকে এপিলেপসি হওয়ার? যাদের একটা বার্থ অ্যাসফিক্সিয়া হয়েছে, ধরুন জন্ম হওয়ার অনেকক্ষণ পরে কেঁদেছেন, বা কারোর একটা হয়তো হেড ইঞ্জুরি হয়েছে, কোনো অ্যাক্সিডেন্টে একটা হেড ইঞ্জুরি হয়েছে, বা মাথায় কখনো চোট লেগেছে, বা হয়তো তার দেখা গেল একটা তো একটু মেন্টাল রিটার্ডেশন আছে, এই সমস্ত ক্ষেত্রে সম্ভাবনাটা বেশি থাকে। যেটা খুব ইম্পর্টেন্ট মনে রাখতে হবে, যাদের এরকম এপিলেপসি আছে তারা কিন্তু কখনোই এই ড্রাইভিং বা একা একা জলে নামবেন না, আগুনের কাছে যাবেন না, কারণ অনেক সময় এটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। তো সেই জন্য আপনারা সবসময় সজাগ থাকতে হবে এই ব্যাপারটায়।
এবার এই প্রসঙ্গ তুলেই বলি, যদি কোনো একজন প্রেগনেন্ট লেডি, সে অলরেডি প্রেগনেন্ট, তো হতেই পারে অ্যাক্সিডেন্টালি কোনোভাবে তিনি ফল করেছেন বা অন্য কোনো রকমভাবে তার কোনো রকম একটা ইনজিউরি হলো, হয়তো সেটা মাথায় লাগতেই পারে, তো মাথায় লাগলো। তো সেই ক্ষেত্রে তাদেরও কি একটা ভয়ের কারণ যে তার যে পরবর্তীকালে যে বাচ্চা জন্মাবে তার মধ্যেও কোনো রকমের এফেকশন থাকতে না পারে? না না, তার মধ্যে কোনো চিন্তা কিছু নেই, তার বাচ্চার কোনো চিন্তার কিছু নেই। যদি কারোর মাথায় চোট লাগে তাহলে সেটা হয়তো মায়ের পরবর্তীকালে কোনো সমস্যা হতে পারে, কিন্তু বাচ্চার কিছু হবে না। তো সাধারণভাবে যে এপিলেপসিটা এড়াতে গেলে কি কি করবেন মানুষ? এপিলেপসিটা এড়াতে গেলে যেটা করতে হবে, হেলদি লাইফস্টাইল, ডিসিপ্লিন লাইফস্টাইল। ধরুন খুব রাত জেগে হয়তো কেউ টিভি দেখছেন বা মোবাইল ঘাটাঘাটি করছেন, ইরেগুলার লাইফস্টাইল যদি হয়, হ্যাঁ, তাহলে কিন্তু তার সম্ভাবনা বাড়তে পারে। সেই জন্য আমরা সবসময় বলি ডিসিপ্লিন এবং ব্যালেন্স যদি একটা লাইফস্টাইল করা যায় এবং রেগুলার যদি যোগ প্রাণায়াম এগুলো করা যায়, তাহলে হচ্ছে কি আমাদের যে ব্রেনের যে ওয়েভসগুলো, সেই ওয়েভসগুলো একদম একটা খুব নর্মাল অবস্থায় থাকে। আর অ্যাংজাইটি, টেনশন, ইরেগুলার লাইফস্টাইলে হলে কি হয়, এগুলো সমস্যাটা অনেকটা বেড়ে যায়। আমাদেরকে ওইটাই ফলো করতে হবে, যেটা সবসময় আমি সব রোগের ক্ষেত্রেই বলি, যে ব্যালেন্সড এবং ডিসিপ্লিন লাইফস্টাইল ফলো করতে হবে এবং রেগুলার যোগ প্রাণায়াম করতে হবে, তাহলে কিন্তু আমরা অনেক ভালো থাকবো। এপিলেপসি কখনো রেকার করার সম্ভাবনা আছে? হয়তো মেডিসিনের মাধ্যমে একজন কিওর হয়ে গেলেন, কিংবা সার্জিক্যাল একটা প্রসিডিওর মধ্যে দিয়ে যাওয়ার পর মানুষ কিওর হয়ে গেছেন, মনে করছেন যে, এবং ডক্টর তাকে অ্যাসিওরেন্স করেছেন যে হ্যাঁ আপনি এখন ভালো আছেন, সুস্থ, মেডিসিন স্কিপ হয়ে গেল, মানে উইথড্র হয়ে গেল, সার্জিক্যাল প্রসেসও হয়ে গেল সাকসেসফুলি, তারপর কতটা তাও থেকে যায়? হ্যাঁ, জায়গা। 10-15% পপুলেশনে আবার রেকার করতে পারে। যদি এরকম রেকার করে, ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে ডাক্তারবাবু যেভাবে বলবেন ওষুধটা আবার কন্টিনিউ করতে হবে। সাধারণত আমরা 2 থেকে 3 বছর পরে আমরা যেটা বলি আস্তে আস্তে ড্রাগটা উইথড্র করে দিই। যদি 3 বছরের মধ্যে কোনো কিছু না হয় তাহলে আস্তে আস্তে ড্রাগটা আমরা উইথড্র করে দিই। কিন্তু ওই 3 বছরের উইথড্র করবার সময় বা তারপরে যদি আবার এরকম হয় এপিলেপসি, তাহলে কিন্তু ওষুধটা ধরুন আরও 2-3 বছর কন্টিনিউ করতে হবে। এবং কিছু কিছু ক্ষেত্রে অনেকক্ষণ অনেক দিনই কন্টিনিউ করতে হতে পারে, আপনারা নিজে থেকে বন্ধ করবেন না। এপিলেপসি যাদের হচ্ছে বুঝতে পারছি এটা বিরাট একটা অসুবিধা, কিন্তু আপনারা মনের জোর রাখতে হবে সাংঘাতিক, যে আমি ভালো আছি এবং আমার কোনো অসুবিধা নেই। কখনোই নেগেটিভ ভাববেন না, নেগেটিভ ভাবলে কি হয়, তাহলে হিলিংটা চট করে হতে চায় না। সেই জন্য আমরা যেটা সবসময় যেটা বলি, পজিটিভ অ্যাফার্মেশন করবেন, আর ডাক্তারবাবু যেটা ওষুধ দিচ্ছে সেটা খেয়ে যাবে। ওনাকে একটু মাথাটা নিচের দিকে করে দেবেন, একটু কাত করে দেবেন। তখন আপনারা কখনোই কোনো চামচ ঝোঁকাতে চেষ্টা করবেন না বা আর কিছু করার চেষ্টা করবেন না, তাতে ইনজুরি হতে পারে। যদি কারোর ডেঞ্চার থাকে, ডেঞ্চারটা চেষ্টা করতে হবে বার করে দেওয়ার, কারণে অনেক সময় অ্যাসপিরেট করতে পারে। ধরুন কারোর খেতে খেতে হলো, সেটা খাবার সময় সেটা অ্যাসপিরেট করতে পারেন। সেই জন্য বেস্ট হচ্ছে তাকে একটু কাত করে দেওয়া, মাথাটা একটু নিচের দিকে করে দেওয়া, তাহলে অ্যাসপিরেশন যাতে না হয়, এবং তাকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল হসপিটালাইজ করা। এই ক্ষেত্রে আমি একটা জিনিস বলে রাখি, ধরুন আমরা এপিলেপসিতে সাধারণত কিছু ইন্ট্রাভেনাস ড্রাগ দিই যাতে এপিলেপসিটা কন্ট্রোল করবার জন্য। কিছু কিছু ক্ষেত্রে একে বলে স্ট্যাটাস এপিলেপটিকাস। ধরুন 5 মিনিট তাকে কন্টিনিউয়াস তার একটা কনভালশন হয়ে যাচ্ছে, তাকে ওষুধপত্র পরপর যেভাবে দেওয়া হয় তা সত্ত্বেও কন্ট্রোল হচ্ছে না, একে বলে স্ট্যাটাস এপিলেপটিকাস। এই স্ট্যাটাস এপিলেপটিকাস যাতে না হয় সেই জন্য তাড়াতাড়ি হসপিটালাইজ করতে হবে এবং ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে। এই যে অনেক দিন এই এপিলেপটিক অ্যাটাক হওয়ার পর মানুষের সাধারণত কি কি চেঞ্জেস আসতে পারে? ব্রেনের, থিঙ্কিং এর, নর্মাল বিহেভিয়ারের থেকে কতটা ডিটোরিয়েট করতে পারে এবং কি কি দেখতে পাবো সিমটমগুলো? এপিলেপসি যদি ঠিকমতো ওষুধ খাওয়া হয় তাহলে কিন্তু কোনো খুব একটা অসুবিধা হয় না, কিন্তু যারা ওষুধ ঠিকমতো খান না, যারা ওষুধ বন্ধ করে দেন, তাদের ক্ষেত্রে হয় কি বারবার একটা এপিলেপটিক অ্যাটাক হচ্ছে। একবার এপিলেপটিক অ্যাটাক হওয়া মানেই একটা ব্রেনে একটা ইনজুরি হওয়া, তখন তার কিছুটা কিছুটা অসুবিধা হতে পারে। ধরুন তার পারফরমেন্স কিছুটা তো ডিক্রিজ হতে পারে এবং তার কিছু কিছু অসুবিধা হতে পারে। সেই জন্য আমরা বলি আপনি ওষুধটা যেন ঠিকমতো খেয়ে যাবেন এবং ডাক্তারবাবু কথা মতো ফলো আপ করবেন। এই ওষুধগুলো খেতে খেতে অনেক সময় কিছু সাইড এফেক্ট হতে পারে, যেরকম কার্বামাজিপিন একটা ওষুধ, তাতে অনেক সময় অ্যাগ্রানুলোসাইটোসিস হতে পারে, মানে ডব্লিউবিসি কাউন্ট কমে গেল, গলা ব্যথা করছে, জ্বর আসছে, তখন আমরা সেটার ব্যবস্থা করি বা সেটা বন্ধ করে দিয়ে অন্য ওষুধ দিই। এইভাবে ফলো আপ করে দেখতে হবে। হয়তো কিছু কিছু ক্ষেত্রে ভ্যালপ্রয়েড যেরকম একটা হেপাটোটক্সিসিটি হতে পারে, ড্রাগ ইনডিউসড হেপাটাইটিস হতে পারে, সেই যাই হোক না কেন আপনাকে ডাক্তারের পরামর্শ মতো থাকতে হবে এবং মাঝে মধ্যে লিভার ফাংশন টেস্ট, রিনাল ফাংশন এবং ডব্লিউবিসি কাউন্ট এগুলো সব চেক করে দেখতে হবে। মানে একটি মানুষ যদি পুরোপুরি সুস্থ থাকতে চান এবং একটা লং লাইফ চান, তাহলে একটা জেনারেল চেক আপ মাস্ট। এই জেনারেল যে চেক আপগুলো তারা করবেন, সাধারণত এটার কত ডিউরেশন থাকবে, মানে কতদিন পর পর তাকে করা উচিত? সাধারণত আমরা যেটা বলি
যদি একটা ধরুন অ্যাডাল্ট মানুষকে আমরা বলি বছরে একবার আপনি চেক করবেন তার সুগার ফাস্টিং, কোলেস্টেরল, লিপিড প্রোফাইল, তার ক্রিয়াটিনিন, এগুলো আমরা বলি ওয়ান্স ইন ইয়ার চেক করলেই হবে যদি সব কিছু নর্মাল থাকে। আর একজন এপিলেপটিক পেশেন্ট যে অলরেডি সে জিনিসটা থেকে বেরিয়ে এসেছেন, সুস্থ, এখন স্বাভাবিক, কতদিন পর পর তার চেক আপের জরুরি? যদি কোনো এপিলেপটিক অ্যাটাক না হয়ে থাকে তাহলে আমরা সাধারণত বলি আপনি 6 মাস ইন্টারভ্যালে ডাক্তারের সঙ্গে দেখা করবেন। ডাক্তারও দেখবেন, ইভ্যালুয়েট করে দেখবেন তার কোনো অসুবিধা হচ্ছে কিনা, এবং যদি তার মধ্যে যদি কখনো হয় হঠাৎ, তাহলে সঙ্গে সঙ্গে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে। এবার একজন যখন আমাদের প্রসঙ্গ আসে এপিলেপসি বিষয়টা নিয়ে, এবং আরও একটা বিষয় আমাদের ছিল যে হেডেক, এপিলেপসি এবং হেডেক এই দুটো যদিও দুটো বিষয় আলাদা, তবু কোনো রকম ভাবে কি লিঙ্ক রয়েছে? হ্যাঁ, ধরুন একটা কারোর সাবঅ্যারাকনয়েড হেমারেজ হলো, যেটাকে বলা হয় বাস্টিং অক্সিপিটাল হেডেক। এই বাস্টিং অক্সিপিটাল হেডেক হয়ে একটা সাবঅ্যারাকনয়েড হেমারেজ হলো। সাবঅ্যারাকনয়েড হেমারেজ হওয়ার পরে তার কিছু কিছু স্কারিং থেকে গেল, যেহেতু ব্লাড ওখানে ইরিটেশন করছে, এবং সেখান থেকে পরবর্তীকালে আবার একটা এপিলেপসি হতে পারে, এপিলেপটিক অ্যাটাক হতে পারে পরবর্তীকালে। কারণ ধরুন একটা হেমারেজ, সেরিব্রাল হেমারেজ হলো, সেরিব্রাল হেমারেজ হওয়ার পরে তার একটা কনভালশন হতে পারে, এপিলেপটিক অ্যাটাক খিঁচুনি হতে পারে। সেই জন্য যদি দেখা যায় এরকম একটা হেমারেজ হয়েছে, তখন আমরা কিছুদিন তাকে প্রায় 3 মাসের মতো তাকে অ্যান্টিইপিলেপটিক ওষুধটা দিয়ে কন্টিনিউ করি, এবং তারপরে সেটা আস্তে আস্তে বন্ধ করা হয়। যদি দেখা যায় বন্ধ করার পরে আবার হঠাৎ হয়েছে, তাহলে তাকে আরও বেশি দিন লং টার্ম কন্টিনিউ করা হয়। পুরোটাই ডিপেন্ড করছে যে আদতে একজন পেশেন্ট আসার পর পুরো একটা স্টাডি কন্টিনিউ, একটা থরলি একটা চেক আপ করারও হলো, প্যারালালি দেখা যায় একটা হিস্ট্রি নেওয়া হলো, তারপরে তার কি নিডস আছে, কি কি চেঞ্জেস আসছে, তার উপরে বেস করে ট্রিটমেন্ট। এবার ডক্টর, একটা ওভারঅল একজন মানুষকে ভালো রাখতে গেলে আমরা কি করব, এটা যদি বলেন, আমাদের অলরেডি আমরা শেষের দিকে এগিয়ে যাচ্ছি। ভালো থাকতে গেলে কিন্তু একদম ছোটবেলা থেকে শুরু করতে হবে, একটা হ্যাবিট তৈরি করতে হবে। হ্যাবিট খুব ইম্পর্টেন্ট। আমরা যদি সঠিক হ্যাবিট তৈরি করি, সকালবেলা ঘুম থেকে ওঠা, তারপরে একটু এক্সারসাইজ করা, 1 ঘন্টা হাঁটা, তারপর একটু যোগ প্রাণায়াম করা, এটা যদি আমরা একবার করে ফেলতে পারি না, তাহলে দেখবেন আর জীবনে কোনো অসুবিধা হচ্ছে না। আর প্রচণ্ড পরিশ্রমী হতে হবে, মানুষকে ভালোবাসতে হবে এবং অপরকে হেল্প করতে হবে। সবসময় আমরা যদি অপরের জন্য ভাবি, অপরের জন্য প্রে করি, হ্যাঁ, তাহলে দেখবেন আপনার নিজের মনটা অনেক ভালো থাকছে। অলওয়েজ থিঙ্ক ফর আদার্স ফার্স্ট, এবং আমাদের ডিসিপ্লিন হিসেবে কাজ করতে হবে, লাইফটা ব্যালেন্স লাইফ হবে। যোগ প্রাণায়াম করতে হবে, তার সঙ্গে নিজের কাজ করতে হবে, অন্যের জন্য হেল্প করতে হবে, অন্যের জন্য প্রে করতে হবে। এটা করলেই আপনি ভালো থাকবেন। শুধু নিজেকে নয়, আশেপাশের দিকেও একটু নজর রাখতে হবে, একটা সেবামূলক যেটা বলি মনোভাব, সেটাও রাখা দরকার। ওভারঅল ভালো থাকতেই হবে সবাইকে, তাই সঠিক গাইডলাইন্স, পরামর্শ নিন। বিরাটি মিনি বাস স্ট্যান্ডের অপোজিটে রয়েছে ডক্টর প্লাস, এখানে রয়েছেন অভিজ্ঞ চিকিৎসকরা, যোগাযোগ করুন। আজকের মতো এই পর্যন্তই। ডক্টর প্লাস সুন্দর জীবনের সাথী এবং সুস্থ থাকার চাবিকাঠি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। ডক্টর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের, নমস্কার।